GK question on courts of India, High Court. নমস্কার বন্ধুরা। দেখো, আজকে হাইকোর্ট রিলেটেড বিভিন্ন এমসিকিউ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। তা চলো দেরি করব না, ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো। আগে কিছু প্রশ্নে যাওয়ার আগে আমরা কিছু ইনফরমেশন এখান থেকে পড়ে নেব। ভারতীয় সংবিধানের এর 214 থেকে 231 অনুচ্ছেদ 214 থেকে 231 অনুচ্ছেদ ভারতের উচ্চ আদালত প্রভিনশনের সাথে সম্পর্কিত। হাইকোর্টের সাথে যেসব আর্টিকেল গুলো জড়িত সেটা হচ্ছে 214 থেকে 231। ভারতীয় সংবিধানের 217 নম্বর অনুচ্ছেদে হাইকোর্টের বিচারকদের নিয়োগ করার কথা বলা হয়েছে এবং 141 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট এর অর্ডার বা সুপ্রিম কোর্টকে কিন্তু হাইকোর্ট অগ্রাধিকার দেবে, মানে সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু মেনে চলবে 141 নম্বর অনুচ্ছেদ অনুসারে। তাহলে কিছু আর্টিকেল আমরা জানতে পারলাম। হাইকোর্ট রিলেটেড আর্টিকেল 214 থেকে 231 এবং হাইকোর্টের বিচারকদের যে নিয়োগ হবে সেটা 217 নম্বর আর্টিকেল এবং 141 নম্বর আর্টিকেল অনুসারে সুপ্রিম কোর্টকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বা সুপ্রিম কোর্টের নির্দেশ হাইকোর্ট মেনে চলতে বাধ্য। দেখো এবার প্রশ্নগুলোতে আসো। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লেটেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া? ভারতের সর্বশেষ হাইকোর্ট কোনটি? দেখো, এই রিসেন্ট 2019 সালে কিন্তু এই অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট হয়ে যাচ্ছে ভারতের সর্বশেষ হাইকোর্ট। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টকে নিয়ে কিন্তু টোটাল হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25টা। 1 জানুয়ারি 2019-এ এই অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট কিন্তু চালু হয়। তা টোটাল হাইকোর্ট হয়েছে 25টা এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট সর্বশেষ হাইকোর্ট। পরের পর, হাউ মেনি হাইকোর্টস আর ইন দ্য ইন্ডিয়া কারেন্টলি? দেখো, বর্তমানে ভারতের কতগুলি হাইকোর্ট রয়েছে? বর্তমানে ভারতে রয়েছে 25টা হাইকোর্ট। ঠিক আছে, বর্তমানে 25টা মোট হাইকোর্ট রয়েছে ইন্ডিয়াতে। সব থেকে প্রথম ভারতের যে হাইকোর্ট সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট হচ্ছে ভারতের সব থেকে প্রথম হাইকোর্ট। 1 জুলাই 1862-তে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। এবং যদি বিচারকের সংখ্যার দিক থেকে দেখতে চাও, নাম্বার অফ জাজ সব থেকে বেশি আছে কিন্তু এলাহাবাদ হাইকোর্টে। তাহলে যদি বিচারকের সংখ্যা দিয়ে তোমরা দেখো, এলাহাবাদ হাইকোর্টে সব থেকে বেশি সংখ্যক বিচারক রয়েছে, টোটাল 160টা মতন আছে। পরে প্রশ্ন দেখো, নিচের কোন বিবৃতিটি সত্য নয়? দেখো, ভারতের হাইকোর্ট প্রতিষ্ঠা প্রথম 1862 সালে হয়েছিল। দেখো, 1862 সালেই ফার্স্টেই আমরা দেখে নিলাম যে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছে, তার মানে এটি সত্য। ভারতীয় সংবিধানের 214 থেকে 231 অনুচ্ছেদে হাইকোর্টের কথা বলা হয়েছে। এটাও আমরা প্রথমে পড়েছি যে 231 থেকে 214 থেকে 231, এটিও সঠিক। দেখো, বলছে যে শুধুমাত্র দিল্লি হলো কেন্দ্রশাসিত অঞ্চল যার হাইকোর্ট আছে। হ্যাঁ, দিল্লিতে একটা হাইকোর্ট আছে এবং দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু দেখো, শুধুমাত্র সংসদ হাইকোর্টের বিচারক সংখ্যা নির্ধারণ করবে, মানে পার্লামেন্ট হাইকোর্টের বিচারকের সংখ্যা নির্ধারণ করবে এটা কিন্তু নয়। প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কিন্তু এই জিনিসটা নির্ধারণ করে যে কতগুলো বিচারক থাকবে, বিচারকদের অ্যাপয়েন্টমেন্ট সবই প্রেসিডেন্ট। তাহলে এটি কিন্তু ভুল। লাস্ট অপশন, হু ক্যান এক্সটেন্ড দ্য জুরিসডিকশন অফ হাইকোর্ট? হাইকোর্টের যে বিচার বিভাগীয় যে জুরিসডিকশন এর এখতিয়ার সেটা প্রসারিত করতে পারে কে? দেখো, ভারতের সংসদ, না ভারতের রাষ্ট্রপতি, না ভারতের সুপ্রিম কোর্ট, না ভারত রাজ্যের গভর্নর? দেখো, এইটা কিন্তু পার্লামেন্ট। পার্লামেন্ট কিন্তু হাইকোর্টের যে জুরিসডিকশন এরিয়া সেটা কিন্তু প্রসারিত করতে পারে। যেমন কলকাতা হাইকোর্ট, তার জুরিসডিকশন এরিয়া কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং আন্দামান পর্যন্ত যাচ্ছে, আন্দামানও পড়ছে। তাহলে এই জুরিসডিকশন এরিয়া এইটা প্রসারিত করার ক্ষমতা শুধুমাত্র পার্লামেন্টের কাছেই আছে।
হু ডাজ নট পার্টিসিপেট ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ হাইকোর্ট জাজ। হাইকোর্টের জাজ যখন নিয়োগ হয় তখন কে অংশগ্রহণ করে না? দেখো, হাইকোর্টের জাজ যখন নিয়োগ হচ্ছে তখন ভারতের রাষ্ট্রপতি তো নিয়োগপত্র দিচ্ছে, তিনি তো অংশগ্রহণ করবে। ঠিক আছে। রাজ্যের যে রাজ্যপাল, তিনি শপথ বাক্য পাঠ করাচ্ছেন, তিনি তো অংশগ্রহণ করবে। সংশ্লিষ্ট রাজ্যের যে চিফ জাস্টিস আছে, প্রধান বিচারপতি আছে সেই হাইকোর্টে, তিনিও অংশগ্রহণ করবে। শুধুমাত্র অংশগ্রহণ করবে না হচ্ছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, বা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু অংশগ্রহণ করবে না। ঠিক আছে। দেখো, অন হুইচ গ্রাউন্ড এ হাইকোর্ট জাজ ক্যান বি ইমপিচড। দেখো, হাইকোর্টের জাজদেরও কিন্তু ইমপিচমেন্ট করা যায়। কখন তাদের ইমপিচমেন্ট করা যায়? যদি তাদের প্রমাণিত হতে পারে যে মিসকন্ডাক্ট আছে, যদি প্রমাণিত হয় যে ইনকম্পিটেন্স আছে, মানে অযোগ্য। এই দুটি কারণেই কিন্তু হাইকোর্টের জাজকে ইমপিচমেন্ট করা যেতে পারে। হাউ ক্যান এ হাইকোর্ট জাজ বি রিমুভ? দেখো, হাইকোর্টের জাজ কে কিভাবে রিমুভ করা যায়? একটু আগে দেখলাম যে ইমপিচমেন্ট কি যে কারণে করা যেতে পারে, এখন দেখছি হাইকোর্টের জাজকে কিভাবে ইমপিচমেন্ট করবে বা রিমুভ করা যায়। দেখো, এখানে কিন্তু সিম্পল মেজরিটি সিম্পল মেজরিটিতে যদি পার্লামেন্ট একটা প্রস্তাব পাশ হয়, তাহলেই কিন্তু হাইকোর্টের জাজকে অপসারণ করা যায়। সংসদ কর্তৃক একটি প্রস্তাব সিম্পল মেজরিটিতে একটা প্রস্তাব পাশ হয়ে যায়, তাহলেই কিন্তু হাইকোর্টের বিচারক বা বিচারপতিদেরকে অপসারণ করা সম্ভব। হাইকোর্ট জাজ গেট দ্য পেনশন ফর্ম। দেখো, এই কোশ্চেনটা কিন্তু অনেকেই ভুল করেছে। হাইকোর্ট আছে, জানে হাইকোর্ট রাজ্যের, তাহলে রাজ্যর তরফ থেকে পেনশন বা রাজ্য তরফ থেকেই স্যালারি পাওয়ার কথা। কিন্তু এখানে ইন্ডিয়ান অ্যাকুমুলেটেড ফান্ড, মানে ভারতের যে সঞ্চিত তহবিল আছে, সেখান থেকে কিন্তু এই সমস্ত রাজ্যের হাইকোর্টের বিচারকদের পেনশন বা স্যালারি দেওয়া হয়। হুইচ অফ দ্য ফলোইং স্টেট ডাজ নট হ্যাভ হাইকোর্ট? দেখো, কোন রাজ্যের হাইকোর্ট নেই? নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়। সঠিক উত্তর হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড রাজ্যের কিন্তু হাইকোর্ট নেই, কোনো হাইকোর্ট নেই। শুধুমাত্র নাগাল্যান্ড নয়, নাগাল্যান্ডের সাথে অরুণাচল প্রদেশ, মিজোরাম, এদেরও, এইসব রাজ্যেরও কিন্তু কোনো হাইকোর্ট নেই। হু অ্যামং দ্য ফলোইং অ্যাডমিনিস্টার দ্য ওথ অফ হাইকোর্ট? দেখো, নিচের কে উচ্চ আদালতের মানে হাইকোর্টের বিচারকদের শপথ বাক্য পাঠ করান, মানে ওথ পাঠ করেন? তোমাকে একটু আগের প্রশ্নতে বলেছি যে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল কিন্তু শপথ বাক্য পাঠ করান, আর বিচারপতি কিন্তু তাদের নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট করে থাকে, মানে সরি, রাষ্ট্রপতি কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট করে থাকে। হুম। আচ্ছা, আগে দেখো, বিচারপতি সঞ্জীব খান্না বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের 51তম প্রধান বিচারপতি। ঠিক আছে। উনি 2019 সালে সুপ্রিম কোর্টে উত্তীর্ণ হন। তা হচ্ছে বিচারপতি সঞ্জয় খান্না, কারেন্টলি চিফ জাস্টিস কিন্তু সঞ্জয় খান্না। আগের যে প্রধান বিচারপতি ছিল সুপ্রিম কোর্টের, তিনি হচ্ছেন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়, DY চন্দ্রচূড়। বর্তমানে বা কারেন্টলি কিন্তু সঞ্জীব খান্নাই কিন্তু প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। হোয়াট ক্যান দ্য হাই কোর্ট এনফোর্স আন্ডার আর্টিকেল 226? আর্টিকেল নম্বর 226 অনুসারে মানে হাইকোর্ট কি এনফোর্সমেন্ট করতে পারে? চারটে অপশন আছে: সিভিল রাইটস, এনফোর্সমেন্ট অফ রাইট, ফান্ডামেন্টাল রাইটস, নাকি চাইল্ড রাইটস। দেখো, 226 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 226 নম্বর আর্টিকেলসে হাইকোর্ট কিন্তু মৌলিক অধিকারের কিন্তু এনফোর্সমেন্ট করতে পারে, আর সেটা সুপ্রিম কোর্ট 32 নম্বর আর্টিকেলে এনফোর্সমেন্ট করে।
হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ সুপ্রিম কোর্ট? দেখো, সুপ্রিম কোর্টের সাথে সম্পর্কিত কোন আর্টিকেল গুলো রয়েছে? 124 থেকে 147 আর্টিকেল, আর্টিকেল নাম্বার 124 থেকে 147, এটা কিন্তু সুপ্রিম কোর্টের সাথে সম্পর্কিত। হু অ্যাপয়েন্টমেন্ট হু অ্যাপয়েন্ট দ্য জাজ অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? ভারতের সুপ্রিম কোর্টের যে বিচারকদের নিয়োগ কে করেন? সুপ্রিম কোর্টের বিচারক, হাইকোর্টের বিচারক প্রত্যেককেই কিন্তু নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেন। হাইকোর্টের ক্ষেত্রে শপথ বাক্য পাঠ করান সংশ্লিষ্ট রাজ্যের গভর্নর। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ জাজ? দেখো, সুপ্রিম কোর্টে 2024, এটা এখনো 2024 সালে হিসাবে সুপ্রিম কোর্টে মোট কতজন বিচারক আছে, মানে ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টের ম্যাক্সিমাম স্ট্রেংথ বলতে পারো 34 জন। প্রধান বিচারপতিকে নিয়ে, চিফ জাজকে নিয়ে 34 জন কিন্তু বিচারক থাকতে পারে। দেখো, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ সর্বাধিক ম্যাক্সিমাম নাম্বার 34 পর্যন্ত বিচারপতি থাকতে পারবেন। 1950 সালে যখন ভারতের মূল সংবিধানে 7 জন বিচারপতি ছিলেন প্রধান বিচারপতিকে নিয়ে, এবং ধীরে ধীরে সেটা আজকে 34 হয়ে গেছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর গ্রহণ করেন 65 বছর বয়সে, আর হাইকোর্টের বিচারপতিরা 62 বছর বয়সে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারক হতে গেলে কি হতে হবে? ভারতের নাগরিক তো হতেই হবে, কমপক্ষে 5 বছর হাইকোর্টের বিচারপতি হতে হবে, বা হাইকোর্টের বিচারপতির প্র্যাকটিস করেছে এরকম, বা কমপক্ষে 10 বছর হাইকোর্টের আইনজীবী হিসেবে থাকতে হবে। এবং রাষ্ট্রপতি যেহেতু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন, রাষ্ট্রপতির কাছে বা রাষ্ট্রপতি কর্তৃক একজন আইনবিদ হতে হবে, মানে রাষ্ট্রপতি যাতে তাকে মনে করেন যে তিনি একজন আইনবিদ বা বিচারক। এবার কিছু বুলেট পয়েন্টের সাহায্যে কিছু ইনফরমেশন আমি রেখেছি। কোন হাইকোর্ট ভারতের সব থেকে প্রাচীনতম? ভারতের প্রাচীনতম হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট, 1862 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতীয় সংবিধান অনুযায়ী কোন অনুচ্ছেদে একটি নতুন রাজ্যের হাইকোর্ট প্রতিষ্ঠার অনুমতি দেয়? নতুন রাজ্যে বা হাইকোর্ট কোনো রাজ্যের প্রতিষ্ঠা করতে গেলে 231 নম্বর ধারা, 231 নম্বর আর্টিকেল অনুযায়ী হাইকোর্ট প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়। ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল জে কানাইয়া। ভারতের একমাত্র প্রধান বিচারপতি যিনি ভারতের রাষ্ট্রপতি হিসাবে কাজ করেছেন, তিনি হলেন মোহাম্মদ হিদায়াতুল্লাহ। কে ভারতের সংবিধানের অভিভাবক বা গার্জিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়? গার্জিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু ভারতের সুপ্রিম কোর্টকে বলা হয়। রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন এরকম একজন বিচারপতি। আগেই বললাম যে বিচারপতিদের ইমপিচমেন্ট করা যায়। তা কি কি কে প্রথম বিচারপতি, তিনি ইমপিচমেন্টের মুখোমুখি হয়েছেন? তিনি হলেন বিচারপতি ভি রামাস্বামী। বিচার বিভাগীয় পর্যালোচনা, জুডিশিয়াল রিভিউ, এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? জুডিশিয়াল রিভিউ আমরা ইউএস এর কনস্টিটিউশন থেকে আমাদের সংবিধানে নেওয়া হয়েছে। দেখো, কয়েকটা আরো গুরুত্বপূর্ণ জিনিস। লংগেস্ট সার্ভিং চিফ জাস্টিস যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়, ইনি হলেন সব থেকে বেশি সময় চিফ জাস্টিস ছিলেন। সেরকমই শর্টেস্ট সার্ভিং চিফ জাস্টিস হচ্ছেন কমল নারিন সিং। দেখো, ফার্স্ট স্টার্ট মোবাইল কোর্ট ইন ইন্ডিয়া, প্রথম এই রাজ্যটা মোবাইল কোর্ট চালু করেছেন সেটি হচ্ছে হরিয়ানা। দেখো, হাইকোর্ট রিলেটেড সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রাখার চেষ্টা করেছি, কিছুটা এমসিকিউ এর মাধ্যমে, কিছু বুলেট পয়েন্টের মাধ্যমে। আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে। এই ছিল আমার হাইকোর্ট রিলেটেড প্রশ্নগুলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।